এই চোর, এই এই যে এই চোর। জমাট নিরেট গলায় ফিসফিস করে ডাকছে কেউ। মাঝে গাল ধরে চাপড়ালো দুবার। মুখটা ঢেকে রাখা একগাছি চুল দু আঙ্গুলে নিয়ে সরালো একপাশে। ঘুমে জুবুথুবু তুষি টের পেল সবটা, কিন্তু চোখ খুলতে পারল না। এত ঘুম জেকে বসেছে কেন হঠাৎ? তবে ওই মধুসূরের ডাক বদলালো তখনই। মোলায়েম কণ্ঠটা মুহূর্তেই কেমন কর্কশ গলায় ডাকলো, এই মেয়ে। অমনি তড়াক করে চোখ মেলল তুষি। ভয়ের তো বিভ্রান্ত নয়নতারা সোজা গিয়ে বর্তালো সামনে ঝুঁকে থাকা পুরুষালী শুভ্র সুন্দর মুখে। চমকে উঠল এক চোট। বালিশে রাখা মাথাটা শক্ত হলো আরো। স্বার্থ ভ্রুকুসকে বলল, ঘুম হয়নি? বাজে কটা জানো? 12টা। এত বেলা অবধি কেউ ঘুমায়? অবশ্য যদি রাতে ঘুম না হতো বা আমি ঘুমাতে না দিতাম তখন এক ব্যাপার ছিল। তা তো হয়নি। তাহলে এত ঘুমানোর মানে কি? তুষির তেল তেলে তন্দ্রা জড়ানো মুখটা গোধূলির মতো লাল হয়ে এলো। লজ্জায় নুয়ে গেল দুহাত। স্বার্থ সোজা হয়ে দাঁড়ালো। পুরুষরে বলে, একজন পুলিশ অফিসারের বউ হয়ে এত আনপাংচুয়াল হওয়া যাবে না। 7টার মধ্যে বেড ছাড়তে হবে, 8টার মধ্যে ব্রেকফাস্ট, 1টার মধ্যে শাওয়ার, 2টোর মধ্যে লাঞ্চ, আর ঠিক সন্ধ্যের আজান পড়ার সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়তে বসতে হবে। রাত 9টায় ডিনার আর 12টা বাজলে আবার বেড। মাথায় ঢুকেছে কিছু? তুষি ঠোঁট হা করে চেয়ে রইল। স্বার্থ নিজের ডান হাতের মগটা এগিয়ে দিল সামনে। নাও। চোখ নামিয়ে এক পল কাপের দিকে দেখল ও। ভ্রুজোড়া আকাশ ছুল অমনি। কফি? এতক্ষণে খেয়াল পড়ল স্বার্থর দুহাতেই দুটো কফির মগ। মেয়েটা অবাক হয়ে বলল, কার জন্যে? যাকে দিলাম। এটা এটা আপনি বানিয়েছেন? আমার জন্যে তো। তুষির চোখ মুখ শিথিল হয়ে গেল। এত ভালো লাগলো ব্যাপারটা। ও এখনো গা থেকে কম্বলই সরায়নি, আর এর মাঝে বিছানায় কফি এসে গেল, তাও আবার নিজের স্বামীর হাতে বানানো। এটা কপাল নাকি সোনায় বাঁধানো স্বর্গ? কিন্তু ঘাটতারামিতে তুষিও কম যায় না। এত ভালো লাগা আর এই নীরব উল্লাসের একটুখানিও বুঝতে দিল না সে। চুপচাপ কাপ নিয়ে চুমুক দিল আর মুখটা কুঁচকে বসলো অমনি। উফ, এততে তো? স্বার্থ বলল, তেতো? হাফ স্পুন সুগার দিয়েছি। তুষি আশ্চর্য হয়ে বলল, হাফ মানে অর্ধেক চামচ? আমি এসবে 4 চামচ চিনি খাই। আচ্ছা, তাহলে মুখ দিয়ে এত তেতো কথা বেরোয় কি করে? শুনলে তো মনে হয় করলা ছাড়া কিছু খাও না। তুষি গাল ফুলিয়ে চাইল, কিছু না বলে নামতে গেলেই বাদ সাধলো স্বার্থ। কোথায় যাচ্ছ? চিনি দিতে। এত তেতো খাবো কি করে না হলে? স্বার্থর গম্ভীর মুখটা পাল্টে গেল অমনি। গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসলো, বলল, যারা বরকে কাছে ঘেঁষতে দেয় না তাদের কাছে সব তেতোই লাগে। তুষির কথা হারিয়ে গেল এবার। বিস্মিত হয়ে ভাবল, এর সাথে কাছে আসার কি সম্পর্ক? স্বার্থ খুব গরম গরম চা কফি খেতে পারে। এই যে তুষির দুটো চুমুকের মাঝেই চোখের পলকে ওর নিজের কাপ খালি হয়ে গেল। কাপ টেবিলে রেখে ভারী লাগেজটা টেনে এনে বিছানায় তুলল সে। ওপরের পকেট হাতিয়ে ব্রাশ, ফেসওয়াশ, তোয়ালে, এমনকি শাওয়ার জেলটা অবধি বাইরে রেখে বলল, ফ্রেশ হয়ে এসো। ব্রেকফাস্টে কি খাবে? তুমি কি রান্না জানো? তুষি কাচুমাচু করে বলল, ওই না মানে আসলে। স্বার্থ বুঝলো ব্যাপারটা, বলল, এত মানের কি আছে? রান্না জানতেই হবে এমন কোনো কথা নেই। আমিও জানি না। খাবার অর্ডার করব, ফোন নেই। জামিলকেই বলছি কিছু নিয়ে আসতে। তুষি সায় দিতে পারল না, উল্টে বেজায় মন খারাপ হলো। দাদি কতবার বলতো, বকতো, বারবার চাইতো তুষি একটু রান্নাবান্না শিখুক, একটু সংসারী হোক। আজ যদি ও সব পারত, ইউসার মতো গুড গার্ল হতো। এখন কি বিটকেলটাকে বাইরে থেকে খাবার আনতে হতো? ওর হাতের তৈরি সুস্বাদু খাবার খেতে পারতো না? মেয়েটাকে ঠাই বসে থাকতে দেখে স্বার্থ গলার জোর বাড়ালো, কি ফ্রেশ হতে বললাম না? যাচ্ছি। গো ফাস্ট। হঠাৎ এত তাড়াহুড়ো কিসের? একবার জিজ্ঞেস করতে চাইছিল তুষি, কিন্তু করলেও বা উত্তর আসবে কিনা সন্দেহ আছে। মাথা ভর্তি প্রশ্ন নিয়ে বিছানা থেকে নামলো সে। জামা কাপড়, তোয়ালের সাথে বাকি সমস্ত জিনিসপত্র হাতে তুলে ওয়াশরুমে ঢুকলো। এই গোটা বিল্ডিংটাই নতুন তোলা হয়েছে, সেজন্য এখনো অনেক কাজ বাকি। ওয়াশরুমের ঝকঝকে টাইলসগুলো দেখেই বোঝা যায় ওরাই এখানকার প্রথম মেহমান। তুষি শাওয়ার ট্যাপ ছাড়লো, দাঁড়ালো নিচে।
কিন্তু যখন গোসল শেষে বন্ধ করতে গেল তখন আর কাজ হলো না। যেদিকেই মোচড়ালো পানির বেগ সেদিকেই বাড়ছে। উল্টে সাবান শ্যাম্পুর ফেনায় ভরে যাচ্ছে ফ্লোরটা। উপায় না পেয়ে দরজায় ছুটে এলো তুষি। ভেজা মাথা বের করে ডাকলো, শুনুন। স্বার্থ রুমে নেই। ও আরো জোরে ডাকলো, শুনছেন? কোথায় আপনি? ঘরে এসে দাঁড়ালো স্বার্থ। দরজার ফাঁক গলে উকি দেয়া তুষির মাথাটা দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে? ও অসহায় মুখ করে বলল, আমি না ট্যাপটা বন্ধ করতে পারছি না। স্বার্থ এগিয়ে আসে, বলে, আচ্ছা বের হও। আমি ভেজা, তাহলে চেঞ্জ করে বের হও। পানিতে সব ভেসে যাচ্ছে, চেঞ্জ করতে গেলেও যে জামা ভিজে যাবে। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তাহলে দরজাটা ছাড়ো, আমাকে তো ভেতরে ঢুকতে হবে। 100 মিটার দূরে দাঁড়িয়ে ট্যাপ বন্ধ করার কোনো মন্ত্র আমি জানি না। তুষি কপাল কুঁচকে ঠোঁট উল্টালো। সব সময় তেরা কথা, কিন্তু সরে যাবে কিভাবে? পুরো ভেজা একটা শরীর তো। মেয়েটা দোনামোনা করে দরজাটা বুকের সাথে চেপে রেখেই দেওয়ালে ঠেসে দাঁড়ালো কোনো রকম। স্বার্থ ঢুকলো ভেতরে। সারা ফ্লোর শাওয়ার জেল আর শ্যাম্পুর ফেনায় একাকার হয়ে আছে। জলের ওপর ভাসছে কিছু কিছু। পিচ্ছিল মেঝেতে স্বার্থ এক পা ফেলতেই হড়কে গেল সেটা। যেই পড়তে নিল উদ্বেগ নিয়ে ধরতে এলো তুষি। তুরন্ত দুটোতে একই সঙ্গে ধপাস করে আছাড় খেয়ে পড়ে গেল নিচে। স্বার্থর মাথার পেছন দিক ড্রিম করে বাড়ি খেলো টাইলসের শক্ত গায়ের ওপর। সাথে তীরের বেগে তুষির শীর্ণ শরীরটাও দুম করে পড়ল ওর বুকে। পরপর ব্যথার তোড়ে নীল হয়ে গেল ছেলেটা। চোখ মুখ খিচে নিল নিঃশব্দে। চেহারার অবস্থা দেখেই আটকে উঠল তুষি। ধরফরিয়ে শুধালো, ব্যথা পেয়েছেন? স্বার্থর সহ্য ক্ষমতা পাহাড় সমান। এইবারেও একই রকম সামলালো নিজেকে। এক টুকরো দীর্ঘশ্বাসে ব্যথা মিটিয়ে চোখ মেলে চাইল। তৎক্ষণাৎ সোজাসুজি নজর গিয়ে বিঁধল তুষির চপচপে ভেজা শরীরের কোথাও। চট করে চোখ সরিয়ে বলল, ওঠো। তুষি ব্যাকুল হয়ে বলল, লেগেছে আপনার? ওঠো তুমি। গম্ভীর কণ্ঠের ধার শুনে উঠে এলো মেয়েটা। স্বার্থ তাকালোই না। আগে ট্যাপ বন্ধ করলো, তারপর আরেক দিক চেয়ে বলল, এটা একটু ভেতরের দিকে প্রেস করে ঘোরালে বন্ধ হয়ে যাবে। তুষি খেয়াল করলো মানুষটার চাহনি এলোমেলো। ওর দিকে ভুল করেও না তাকানোর ইচ্ছে। হঠাৎ কি হলো মাথায় কিছু ঢুকলো না। ও কি না বুঝে আবার বুকের ব্যথা জায়গায় আঘাত করে ফেললো? মেয়েটা অধৈর্য হয়ে বলল, আপনার কি বুকে লেগেছে? সরো। তুষিকে একপাশে সরিয়ে পাশ কাটিয়ে যেতে নিল স্বার্থ। ও উদ্বিগ্ন হয়ে বলল, এরকম করছেন কেন? কিছু তো বলুন। চিন্তা হয় আমার, বোঝেন না? স্বার্থ পাটা বাইরে রাখতে গিয়েও থামলো। চাইলো ঘাড় ঘুরিয়ে। তুষির ফোলা মুখের দিকে চেয়ে বাঁকা হাসলো। আচমকা মেয়েটা তবদা খেয়ে বলল, হাসছেন কেন? স্বার্থর ওই শব্দহীন বক্র হাসি বাড়ল। কেমন ফটাফট বলল, তিলটা সুন্দর। চোখের দীঘল কালো পল্লবগুলো বোকা বোকা ভাবে ঝাপটালো তুষি। বোঝেনিও। বলতে গেল, কিসের আরে? স্বার্থ শুনল না, জবাবও দিল না, বেরিয়ে গেল। কিছু পল হতবুদ্ধি চোখে চেয়ে রইল তুষি। তারপর দরজা চাপালো। তাকালো বেসিনের আয়নায়। ভীষণ লজ্জায় ওর সারা শরীর যেন ভস্ম হলো অমনি। হাঁ করে নিজের দিকে আরেকবার দেখলো মেয়েটা। জামা তো ভেজা, সেই সাথে গলা নেমে এসেছে বুকের অনেকটা নিচে। বাম পাশের কালো তিলটা স্পষ্ট সেখানে। তুষি হাঁসফাঁস করে চোখ খিচে ফেললো। এবার বুঝলো স্বার্থ কি বলে গেছে। বিড়বিড় করলো ছটফটি, অসভ্য জাদ্রেল বিটকেল। তুষি ওয়াশরুম থেকে বের হলো সময় নিয়ে। অস্বস্তি আর কোণঠায় পুরো শরীর ক্ষয়ে যাচ্ছে। মাথা তুলতেও কষ্ট যেন। কি একটা কথা বলল তখন, ইসছি নির্লজ্জ লোক। তুষি অমন আনত হয়েই কয়েক পা এগোলো। ঘরে উপস্থিতি টের পেল মানুষটার। চোখের কোণ তুলে চাইল একটু। অমনি ধক করে উঠল বুকের ধার। একটা সাদা শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে স্বার্থ। আটোসাটো পোশাকে চওড়া কাজ সুঠাম দেহ স্পষ্ট তার। বুক পকেটের কাজটায় একটা সোনালি রঙের পকেট স্কোয়ার 3 কোণা করে ভাঁজ করা। নিখুঁতভাবে সেট করা চুল, হালকা ট্রিম করা দাড়ি, হাতে চকচকে ঘড়ি, পায়ে শেরওয়ানির সাথে ম্যাচিং করা নাগরা। সব মিলিয়ে তুষির মনে হলো ওর শ্বাস আটকে গেছে। মুগ্ধতার আগুনে জ্বলে যাচ্ছে চোখ। সবিস্ময়ে ফ্যাল করে চেয়ে রইল ও। পুলিশের ইউনিফর্ম, কখনো ফর্মাল স্যুট, কখনো বা শার্ট পরা লোকটার পরনে একটা শেরওয়ানি। আজ সাদামাটা পুরুষালি পাজামা। বর্বর চেহারা তার। এর আগে একবার শেরওয়ানিতে দেখেছিল, সেই মিথ্যে বিয়ের সময়। কিন্তু সেদিন তো ভালোবাসা ছিল না, অনুভূতিও ছিল না। তাই আজকের মতো বুকের তীব্র কাঁপন ধরতে পারেনি তুষি, যা এইবার পারল। এই যে হৃদয়ের
তপ্ত ঘরে ভীষণ জোরে বাজ পড়ল একটা। এই শব্দের নাম কি দেবে ও? স্বার্থর চোখ পড়ল তখনই। নিস্তব্ধ মেয়েটার নিশ্চল চাহনি দেখে ভ্রু দুটো গোছালো একটু। তারপর এক পা দুপা করে এসে থামলো সামনে। মিটিমিটি হেসে তুষির বিহব্বল চেহারা দেখলো দুপল। ভ্রু নাচিয়ে বলল, বেশি ভালো লাগছে? নড়ে উঠল তুষি, ভাঙল ধ্যান, নজর সরিয়ে নিল সহসা। পরপর গলা ঝেড়ে বলল, এটা কেন পড়েছেন? স্বার্থ চেয়ে দেখলো তুষির চুলের মাথা ছুঁয়ে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। ক্লান্ত শ্বাস টেনে তোয়ালেটা নিয়ে নিল সে। বিভ্রান্ত মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুলে তোয়ালে ছোঁয়াতেই বিস্ময়াভিভূত হয়ে পড়ল তুষি। ঘুরে তাকাতে চাইলে স্বার্থ মাথাটা শক্ত করে চেপে রাখলো। চুল মুছতে মুছতে বলল, চুল ঠিক করে শুকাতে পারো না? একটা ট্যাপ বন্ধ করতে পারো না? পারো কি শুধু চুরি করতে? তুষি গাল ফুলিয়ে বলল, আমি কি এখন আর চুরি করি? সব সময় এই এক খোঁচা দিচ্ছেন কেন? স্বার্থর গলায় ভীষণ তেজ। আমার ইচ্ছা, 10 বাচ্চার মা হয়ে গেলেও তোমাকে আমি চোরি বলবো। তুষি চুপ করে থাকে। পরপর মিনমিন করে বলে, আপনি হঠাৎ শেরওয়ানি পরেছেন কেন? স্বার্থ কাট টেনে ওকে নিজের দিকে ফেরালো। পাল্টা প্রশ্ন করলো, শাড়ি পরতে পারো? হ্যাঁ, তোমার কি কানে ব্যাং ঢুকেছে? সব কথা দুবার বলতে হয়? তুষি চোখ নামিয়ে নেয়। ও বলল, ওখানে বেনারসি আছে, পরে আমাকে ডাকো, আমি বাইরে আছি। তুষি অবাক হয়ে বলল, বেনারসি কেন পরবো? আমি শেরওয়ানি পরেছি বলে। কিন্তু শেরওয়ানি কেন পরেছেন? তুমি বেনারসি পরবে বলে। তুষি নাক ফোলায়। এসব কেমন উত্তর? স্বার্থ ব্যস্ত বেশ, নিজেই বেনারসি এনে বলল, তুমি পরবে না আমি পরাবো? তুষি বিরক্ত চোখে চেয়ে থাকে। ঘাউড়া লোক, একটা জবাবও দিচ্ছে না, অথচ নিজের মর্জিমাফিক হুকুম করে যাচ্ছে। স্বার্থর এত ধৈর্য হলো না। দুম করে হাত বাড়ালো ওর গায়ের ওড়নার দিকে। তুষি ছিটকে সরে গেল অমনি। হড়বড়িয়ে বলল, আমি পারবো, আমি পারবো। গুড। ও বের হতে নিয়েও থামলো ফের। কড়া কণ্ঠে বলল, দরজা আটকে বসে থাকার চিন্তাও করো না। এরকম দরজা এক লাথিতে ভাঙার রেকর্ড আমার আছে। তুষি থমথমে গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, এত হুমকি দিতে হবে না, যান আপনি। স্বার্থ নিজেই লক টিপে দেয়। তুষি তাও ছিটকিনি তুলল। লোকটাকে ও আর এক আনাও বিশ্বাস করে না। ইদানিং মাথায় ছিট উঠেছে। যদি শয়তানি করে ভেতরে চলে আসে?